এই এনসিপির যারা প্রথম শ্রেণীর নেতা বা নেত্রী, তার ভিতরে এই সামান্ত শারমিন একজন অন্যতম নেত্রী। আমি বলবো, শ্রদ্ধা রেখে বলছি, তাদের অনেক কথা আছে জামাত বিরোধী। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য আছে, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছিল জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, এটা, এবং জামাতের বিচারের দাবিও করেছেন। হ্যাঁ, আপনাদের মনে এক অন্তরে আর এক, এটা বলেছে নাসিরুদ্দিন। আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন সেটা বলেছে। তারপরে জামাতের কার্যক্রম এরশাদের মতো, এটা বলছে সার্জিস। জামাত আর সামান্ত মনি আছে কি বলছে, বিরুদ্ধেই বলছে। আবার কেউ বলছেন যে জামাত কি কোনো ইসলামী দল, তা সঠিকভাবে জানি না এবং মনেও করি না, এটা হাসনাত আবদুল্লাহ বলেছে। ইসলামী দল যদি মন না করে সেটা তার ব্যাখ্যা, ওটা নিয়ে বিতর্কে যাচ্ছি না, বাট আলটিমেটলি এটা তার বিরুদ্ধে যায়, মানে জামাতের বিরুদ্ধে যায়। আবার জামাত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন, সরওয়ার তুষার বলেছে। জামাত ইসলামীর পিয়ার পদ্ধতি আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রচারণা, এটা বলছে নাহিদ ইসলাম, ওনাদের আহ্বায়ক। মানে এই কথাগুলো বলার পিছনে কারণ হলো এই না যে তাদেরকে আমি এখন বলবো তোমরা জামাতে বা আপনারা জামাতে কেন যোগ দিছেন, জামাতে এইগুলি বলে তারপরে আপনি যোগ দিছেন কেন, এটা বলার জন্য আমি বলি নাই। এবং এটা নিয়ে যদি কেউ নিন্দা করে, অনেকেই করতে পারে, আমি মনে করি তাদের রাইট নেই, অ্যাটলিস্ট পলিটিক্যাল লিডার যারা, কারণ তারা যত 53 বছর যাবত একটা বৃক্ষরোপণ করে গেছে, সে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং একজন রাজনীতিবিদ সে তার ইচ্ছা মতো করবে যখন যেটা মনে করবে। পাশাপাশি জামাতকে যদি আমি রাজাকার হিসেবে চিহ্নিত করি, যদিও আমি সম্প্রতিকালে 53 বছরের ইতিহাস, বিশেষ করে এরশাদ পতন থেকে শুরু করলে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের দ্বিদলীয় রাজনীতি আমরা যেটা দেখে আসছি, কারো কোনো রাইটই নাই জামাতকে রাজাকার বলার। এই কারণে বলার রাইট নেই, আমি জামাত রাজাকার কি রাজাকার না, আবার যদি রাজাকার বলেন তাহলে তাদের বিচারও করছে। কিন্তু আমি রাইট নেই বলি কোন অর্থে, আপনারা তাদেরকে নিয়ে আন্দোলন করেছেন, আপনারা তাদেরকে নিয়ে মন্ত্রী বানিয়েছেন, তারপর আপনি কেন এটা বলবেন? সাইলেন্ট থাকা উত্তম। এখন আসেন, আপনি এনসিপির এরা জামায়াত কখনো বন্ধু হয়ে যায়, কখনো শত্রু হয়ে যায়, এটা কেন? মানে যার যখন প্রয়োজন। এটার কারণ হচ্ছে রাজনৈতিক আদর্শ যদি আপনার না থাকে, আপনার শুধুই ক্ষমতায় যেতে হবে, আর শুধুই ক্ষমতায় যাওয়ার মানেটাই হচ্ছে অন্যভাবে লাভজনক। আমি আবারও বলছি, অন্যভাবে লাভজনক, এবং সেটাকে আপনি ফাইনালি, যখন আপনার বন্ধু হচ্ছে তখন তিনি রাজাকার থাকেন না, তখন গায়ে থেকে ঘ্রাণ পান। ঘ্রাণ যখন বন্ধু হন তখন, যখন প্রয়োজন হয় না তখন আপনি গন্ধ পাচ্ছেন। মানে এই যে দ্বিচারিতা, এইটা আপনি শুনেন। এখনো তো দলীয় প্রভাব থাকে, বড় দল থাকে, সাধারণরা কিছু করতে পারে না, বলতে পারে না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন দীর্ঘ 15 বছর যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবাই করেছে দাবি করি, অথচ সবাই দাবি করা সত্ত্বেও কিন্তু কিছুই হয় না। ইনফ্যাক্ট 5ই আগস্ট যেখানে আমরা ছিলাম ঠিক সেই অবস্থায় কিন্তু নির্বাচন হতে যাচ্ছে। মানে সংবিধান কোনটা বলবেন? পুরনোটা। অথচ পুরনোটার ধারে কাছ দিয়ে আপনি নাই। ওই সংবিধানে কোনো নিয়মই ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হয় না। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ এখন যেহেতু নির্বাচনের ট্রেন্ডটা চলছে, আজকে অলরেডি নমিনেশন পেপার জমা দিয়েছেন, বিভিন্ন দল জমা দিয়েছেন, সুতরাং সেই বিতর্কে যাচ্ছি না। বাট আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সম্পূর্ণ বেআইনি কায়দায় একটা নির্বাচন হতে যাচ্ছে। এবং আপনি যদি বেআইনি কায়দায় নির্বাচন হতে যাচ্ছে আপনি বলছেন, আমি কেন, আপনি কোন বিধানে করছেন বলতে হবে তো আপনাকে। আপনি তো বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধানের অধীনে করছে। সেটা তো রাজনীতিবিদরা এখনো বলেননি যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি, এটাকে আদৌ বলছেন? বলেননি। ওনারা একদিকে নির্বাচন চান, আরেকদিকে একটা বৈধতা দিতে চান না। মানে আপনি কোন প্রক্রিয়ায় যাচ্ছেন বিষয়গুলো। আবার যদি ওনারা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে, তাহলে ওনার 72-এর নিয়ে, যেটা নিয়ে আমি একটা ক্যাপিটাল বানায় রাখছি, আমার ওটা নষ্ট হয়ে যায়, মানে 72 সংবিধানে অস্বীকার করা হয়, এরকম একটা ভাব। কিন্তু একবারও ভাবেন না যে সময়ের দাবিতে সব কিছুর পরিবর্তন হয়, স্ট্রাকচার ঠিক থাকে। যেমন আপনি এই যে স্ট্রাকচারের উপরে একটা বিল্ডিং হয়, এটার স্টাইল ডিজাইন কিন্তু চেঞ্জ করা যায়, স্ট্রাকচার ঠিক রেখে। আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন যে আইনগত ভিত্তি নিয়ে। ইয়েস, আইনগত ভিত্তি আমি প্রশ্ন তুলছি। তাহলে নির্বাচনের পরে তো কেউ চ্যালেঞ্জ করতে পারে যেটা আইনগত ভিত্তি। চ্যালেঞ্জ করলে কিছু হবে না এখানে, আপনি চ্যালেঞ্জ করলে কিছু হবে না। আপনি এই যে নির্বাচনটা যেভাবে হতে যাচ্ছে, সেটা কি কেয়ার করতেছে কে? হু ইজ কেয়ারিং ইট? কে কেয়ার করছে? আপনি একদিকে যখন একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে যায় প্রশ্ন করার কারণে, আপনি একদিকে যখন গানম্যান দিচ্ছেন, তার মানে কি? গানম্যান দেওয়ার মানে হচ্ছে সে নিরাপদ না। নিরাপদ না মানে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে না। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে হাদি নিহত হইল, সে একজন ক্যান্ডিডেট। তারপরে চট্টগ্রামের 8-এ বিএনপির ক্যান্ডিডেট গুলি মারা হয়েছে। তারপরে আপনি যদি ধরেন এখন পর্যন্ত একটা অস্ত্র উদ্ধার হয় নাই, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার হয় নাই। আপনি সব কিছু আবার উল্টা দিকে অস্ত্র বরাদ্দ দিচ্ছেন, যে নিজের অনিরাপদ মনে করে তাহলে অস্ত্র নেন। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? সব কিছু কী চিত্র দেয় বলেন? আপনি হাদির ব্রেইন অপারেশন করতে পারলেন না, গ্রাউন্ড কি ছিল জানেন?
গ্রাউন্ড ছিল বডি স্টেবল না, এটা জানেন তো। তাকে সিঙ্গাপুরে যখন নিল তার ব্রেইনে অপারেশন করার কথা, বডি স্টেবল হয় নাই বিধায় অপারেশনটা করতে পারে নাই। তার মানে বডিটাকে যদি প্লেয়িং ফিল্ড ধরেন আর মাথাটাকে যদি নির্বাচন ধরেন, তাহলে বডি স্টেবল না হলে অপারেশন করা যায় না। একইভাবে মাঠ ঠিক না হলে নির্বাচন করা যায় না। অথচ আমরা শুনছি এর আগে একে অপরকে বলতেছে নির্বাচন প্রশাসন ওদের কথায় চলে, আরেক পক্ষ বলে প্রশাসন এদের কথায় চলে। তাহলে প্রশাসন কেউ না কেউর কথায় যদি চলে তাহলে তো ফিল্ডটা ঠিক নাই। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। এখন বলা হচ্ছে যে এই যে এনসিপির যারা জামাতে যোগ দিছে, সঠিক ব্যাঠিক তাদের ব্যাপার, তারা রাজনীতিবিদ, আমার সামনে আছে সে। কিন্তু আমি প্রশ্ন আমার অন্য জায়গায়। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলতে যে কার্ডটা চালাইতো, এটা চালানো কঠিন অপরাধ। কেন অপরাধ? আমি দুইজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার কথা যদি বলি, তারা কারা? একজন মেজর আখতারুজ্জামান, তার দীর্ঘদিন যে রাজনীতির কেরিয়ার, সে কোথায় যোগ দিছে? জামাত। এলডিপির কর্নেল অলি, তার মতো একজন মানুষ হয়?